সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে একটা সংস্কার দরকার। কারণ সরিষা ভূত তাড়ায়, কিন্তু সরিষার ভিতরেই যদি ভূত থাকে তাহলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো সম্ভব নয়। এই সরকারের আগমন ঘটেছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এই সরকার দায়িত্ব নিয়েছে যে গণহত্যাকারী শেখ হাসিনার কবল থেকে দেশবাসীকে সুরক্ষার জন্য। সেক্ষেত্রে তার সরকারের ভিতরেই যদি কোনো বিতর্কিত, কোনো প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তি যদি থাকেন, তাহলে তো আওয়ামী যেই প্রোপাগান্ডা, এটাকে আমরা মোকাবেলা করতে পারবো না। জাতীয় সরকার কি গঠিত হতে যাচ্ছে? বাংলাদেশ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘ 53টি বছরে আমরা স্বাধীনতার সুফল পাইনি। যেই সরকারগুলো ক্ষমতায় গিয়েছে, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত, তারা বাংলাদেশে গণহত্যার রাজনীতি শুরু করেছিল। গণহত্যা, জনগণের ভোটাধিকার হরণ এবং মানুষের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকারকে তারা লঙ্ঘন করেছে। শেখ মুজিবুর রহমান শুরুতেই তিনি মানুষকে গুমের রাজনীতি শুরু করেছেন। জহির রায়হান থেকে শুরু করে সিরাজ শিকদার সহ জাসদ গণবাহিনীর প্রায় 38,000 নেতাকর্মীদেরকে হত্যা করেছিলেন। তো আমরা বিগত 17টি বছর তীব্র আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 1 লক্ষর বেশি মামলা এবং প্রায় 1 কোটির মতো আসামির সেই বিশাল নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি গণতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটিয়েছি। আমরা বিশ্বাস করি যে বর্তমান ছাত্র জনতার রক্তের পথ বেয়ে যে সরকারটি গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার এবং গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি তার দায়িত্ব পালন করছেন এবং করবেন। তো আমরা মনে করি যে এই সরকারের অনেক সাফল্য এবং অনেক ভালো ভালো দিক রয়েছে। তার ভিতরে যেখানে ভালো দিক থাকে, তার ভিতরে কিছু খারাপ দিকও থাকে। শুরুতেই দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে কিছু বিতর্কিত আওয়ামী লীগের দোসর এবং অন-11-এর প্রেতাত্মা তারা ভর করেছে। আমরা জানি না যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জেনে শুনে নাকি তাকে কোনো শক্তির প্ররোচনায় এটি করতে বাধ্য হয়েছেন। আমরা তাকে বারবার বলেছি, লেবার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি একাধিকবার তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমরা বলেছি যে সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে একটা সংস্কার দরকার। কারণ সরিষা ভূত তাড়ায়, কিন্তু সরিষার ভিতরেই যদি ভূত থাকে তাহলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো সম্ভব নয়। এই সরকারের আগমন ঘটেছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এই সরকার দায়িত্ব নিয়েছে যে গণহত্যাকারী শেখ হাসিনার কবল থেকে দেশবাসীকে সুরক্ষার জন্য। সেক্ষেত্রে তার সরকারের ভিতরেই যদি কোনো বিতর্কিত, কোনো প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তি যদি থাকেন, তাহলে তো আওয়ামী যেই প্রোপাগান্ডা, এটাকে আমরা মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগের যেই ভারতীয় আগ্রাসী যেই নীতি, সেই নীতি থেকে আমরা বের হতে পারবো না। আমরা মনে করি না যে এই মুহূর্তে কোনো জাতীয় সরকারের প্রয়োজন রয়েছে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসাটাকে আমরা বেশি গুরুত্বপূর্ণ মনে করি। কারণ দীর্ঘ 17টি বছর যার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি, সেই নেতা এখন পর্যন্ত আমাদের মাঝে ফিরে আসেনি। আমরা মনে করি যে তারেক রহমানকে চক্রান্তমূলকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং সহ বিভিন্ন রাজনৈতিক যে মামলাগুলো রয়েছে, একে একে করে তার মামলাগুলো সরে যাচ্ছে। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং ধর্মীয় মূল্যবোধী বিশ্বাসী শক্তির যেই রাজনীতিতে অভিষেক হবে, যে গণতন্ত্রের পুনরুদ্ধারে তারা যেই ভূমিকা পালন করবে, একটা সুষ্ঠু একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে তার আগমন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। তারেক রহমান বলেছেন জাতীয় সরকার করবেন। আমরাও মনে করি যে একটা জাতীয় সরকার, কারণ আওয়ামী দুঃশাসনের মুক্ত সবাই কিন্তু আমরা এক। আপনারা দেখেছেন যে গত 4 তারিখে আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়েছি
আমরা সেখানে বাংলাদেশের সকল গণতান্ত্রিক দল আমরা সেখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, সমাজতন্ত্রী, কোনো ব্লক, কোনো দলমত নির্বিশেষে বলতে যেটা বোঝায়, সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা ডেকেছেন, তার সাথে আমরা কথা বলেছি। আমাদের বিশ্বাস করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকার গঠিত হবে, সেই সরকারে যারা আসবেন, কেননা এখানে প্রধানতম দল হচ্ছে বিএনপি, এবং বিএনপির নেতৃত্বে আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপি, জামাত থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক দল আমরা আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, 20 দল করেছি, 18 দল করেছি, সমমনা দল হিসাবে কাজ করেছি আমরা, যার কারণে সুদীর্ঘ যে ইতিহাস আন্দোলন সংগ্রামের, এটা বিএনপির নেতৃত্বেই একটা জাতীয় সরকার ক্ষমতায় যাওয়ার পরে আসলে 31 দফা যে আমরা রূপরেখা প্রণয়ন করেছি, এবং সেটা হচ্ছে জাতির মুক্তির সনদ, এবং তার মধ্য দিয়েই বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসাবে গঠন করতে পারবো। মানে আপনি বলতে চাচ্ছেন যে জাতীয় সরকার কি নির্বাচনের পরে যেটা ডাক দিয়েছে সেটা, নাকি এখন একটা জাতীয় সরকার আসতেছে? জাতীয় বর্তমানে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, এই সরকার তো ভুলের ঊর্ধ্বে নয়, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। হয়তো এখানে কিছু উপদেষ্টা, তারা এখানে তাদের কিছু মিশন, তারা আওয়ামী লীগের বি টিম হিসাবে কিছু কাজ করছেন। আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত এই পদক্ষেপ নেবেন, এবং ওনার উপদেষ্টা পরিষদে যারা বিতর্কিত রয়েছে, প্রশ্নবিদ্ধ রয়েছে, আওয়ামী লীগের দোসর হিসাবে যারা পরিচিত রয়েছে, তাদেরকে তিনি অপসারণ করবেন, এবং ছাত্রদের মধ্য দিয়ে আমি মনে করি যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে অ্যাটাচড হওয়া উচিত। একজন করে এই ছাত্র আন্দোলনে যারা সমন্বয়কারী রয়েছেন তাদেরকে নিয়ে আসতে পারেন, এবং উপদেষ্টা পরিষদে আমরা যারা আন্দোলনরত দল রয়েছি, আমাদের আন্দোলনরত দলের ভিতর থেকে যারা আগামী নির্বাচনে অংশ নেবেন না, এমন 20 জন 25 জনকে উপদেষ্টা পরিষদে নেওয়া যেতে পারে। এবং তার আগে আমাদের এখন দরকার একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। কারণ হচ্ছে এই সরকার তো নিজের নামের ভিতরেই তার উদ্দেশ্য, তার কর্মকাণ্ড, তার কর্মপরিধি প্রকাশ পেয়েছে। সরকারের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা স্থায়ী সরকার না, এটা জনগণের সরকার না, এটা নির্বাচিত সরকার না। এই সরকারকে জনগণ ভোট দিয়ে তৈরি করেনি। এই সরকারের সমস্ত কার্যক্রম, কার্যকলাপ, সাংবিধানিক, তারপরে যেই সমস্ত বিপ্লবের অভ্যুত্থানের যে বিষয়গুলো রয়েছে, এগুলোকে কিন্তু স্বীকৃতি দেওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। আমি মনে করি না যে একটা জাতীয় সরকার একটা অনির্বাচিত সরকারের মধ্য দিয়ে হোক। একটা গণতান্ত্রিক সরকার আসলে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে, তারা ইতিমধ্যে বিএনপি জাতির সামনে অঙ্গীকার করেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারা গড়বেন। তারা বলেছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যেই ক্ষমতার যে ভারসাম্য, তারা এটাকে রক্ষা করবেন। তারা একটা রেইনবো নেশন তারা তৈরি করবেন। রেইনবো নেশন হিসাবে যেন বোঝাতে চাচ্ছেন যেখানে সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত পথের মানুষগুলোকে তারা সরকারে তারা অংশীজন হিসাবে তারা রাখবেন, সরকারে তারা স্থান দেবেন। তাহলে তো আর প্রথম নির্বাচনের আগে জাতীয় সরকারের কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। জামাতের আমির বলেছেন 2-1 দিনের মধ্যে সুখবর আসবে, আসলে সুখবরটা কি? দেখুন, জামাতের আমির সুখবরের কথা বলেছেন। আমরা তো সবাই সুখবর শুনতে খুব ভালোবাসি, এবং জাতি কিন্তু অনেকেই প্রত্যাশা করছে যে আমাদের সামনে কোনো সুখবর আসবেন। আমি মনে করি যে আজকে যেই বৈঠকটি বিগত 4 তারিখে হয়েছে, সমস্ত রাজনৈতিক দলের সাথে যে বৈঠক হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুখবর। তার পরের দিন আপনি দেখেছেন যে এখানে সমস্ত কওমি, আলিয়া, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মণিপুরি, খাসিয়া, সমস্ত মতের, পথের, ধর্মের মানুষের যেই মিলন মেলা, এই প্রধান উপদেষ্টার সেই অনুষ্ঠানে আমরা দেখেছি। এটাই আমি মনে করি একটা সবচেয়ে বড় সুখবর, যে এই জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এই জাতি ভারতীয় আগ্রাসন, ভারতীয় তোষণ নীতির বিরুদ্ধে মমতার যেই হুঙ্কার, দেশ বিরোধী যে হুঙ্কার, এবং শুভঙ্গুর যে সেই যে তার যে উন্মাদনা, তারা যে বাংলাদেশকে একটা রায়াট সৃষ্টির জন্য, এখানে একটা যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য যে শুভেন্দু অধিকারীরা যেই অপচেষ্টা করেছে, ভারতের যেই সংখ্যালঘু নির্যাতনের যে ধোঁয়া তোলা হচ্ছে,
আমি এটাকে মনে করি যে আমরা এক কণ্ঠে আমরা আজকে কণ্ঠ মিলিয়েছি। আমরা আজকে সমস্ত মত পথ ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই দরবার। আমি মনে করি যে আমরা এখন এক সুরে কথা বলছি। আমরা এখন একটা পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা এখানে কোনো ধর্মের বিভেদ আমরা চাই না, আমরা এখানে জাতি গোষ্ঠীর কোনো বিভেদ আমরা চাই না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে যে সংস্কারের জন্য, এটা স্বল্পকালীন সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ। কারণ আপনি জানেন যে বেশ কয়েকটি কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে। এই কমিশনগুলোর কাজ কিন্তু চলবে অনেক কাল, অনেক দীর্ঘদিন যাবৎ কিন্তু এই সংস্কার চলবে। আপনি রাষ্ট্র সংস্কার কিন্তু একদিন এক বছরের কাজ নয়। যার কারণে আমি মনে করি এই যে কাজ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটার একটা সুন্দর পরিসমাপ্তি ঘটলে বাংলাদেশকে আমরা একটা সুন্দর এবং একটা আমাদের সেই যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা দেখতে পাবো। চুপ্পু এবং ফারুকীকে কেন আপনারা সরাতে পারলেন না? দেখুন, এখানে বাংলাদেশের যেই রাষ্ট্রপতি হিসাবে যিনি আছেন, তিনি শেখ হাসিনার নিয়োগ দেওয়া, তিনি একজন আওয়ামী, তিনি একজন ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। কিন্তু তিনি একটা সাংবিধানিক পদে অবস্থান করছেন, তিনি শপথ নিয়েছেন, এবং এই মুহূর্তে তাকে সরাতে গেলে সাংবিধানিক যেই সমস্যাগুলো, এগুলোকে আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং আমাদের যে প্রধানতম আন্দোলন সংগ্রামের দল বিএনপি, জামাত, ওনারা ইতিমধ্যে কিন্তু এই বিষয়টাকে কিন্তু ওনারা একটা করেছেন, সমাধান করেছেন।